জনাব ফোরকান, আপনি যেমনটা শুনছিলেন, সুজিত আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন ভোট গণনার সবশেষ অবস্থা। সবই তো শুনলেন, সারাদিন ধরেই আপনি এই ভোট গণনার বিভিন্ন খবর রাখছিলেন। এখন আপনার বিশ্লেষণটা আসলে কেমন? আগে যা জানিয়েছিলেন আমাদেরকে তার থেকে কি কোনো পরিবর্তন এখন এসেছে না, কিনা? পরিবর্তন তো নেই, বরং যেটা হচ্ছে যে যত সময় গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে আসলে সম্ভবত পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এখন যে আপডেট সেটা হচ্ছে যে 202টি আসনে জয় এবং এগিয়ে মিলে 202টি আসন যদি এই ট্রেন্ড চলে তাহলে 202টি আসনে হয়তো জিততে যাচ্ছে বিজেপি। এবং অন্যদিকে 85টি আসনে, সেখানে কয়েকটি আসনে অলরেডি জয়ের ঘোষণা এসেছে এবং সব মিলিয়ে এবং এগিয়ে সব মিলিয়ে হচ্ছে 85টি আসন হচ্ছে তৃণমূলের ঝুলিতে হয়তো পড়তে পারে। এবং আমরা যদি হেভিওয়েট প্রার্থীগুলো দেখি, বিজেপির হেভিওয়েট প্রার্থী তেমন কেউ আসলে পরাজিতের তালিকায় বা পিছের তালিকায় তেমন একটা নেই। একমাত্র ভবানীপুরে, যেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রার্থী বা বর্তমান বিদায়ী যে মুখ্যমন্ত্রী, 3 দফা টানা তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে অন্য আসনে কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন, কিন্তু ভবানীপুরে তিনি পিছিয়ে আছেন। কিন্তু সকাল থেকে তিনি দীর্ঘ লম্বা একটা গ্যাপ ছিল, সেটা এখন কিন্তু গ্যাপটা অনেকটাই কমে গেছে, প্রায় 5,000-এর কাছাকাছি চলে এসেছে। এবং ভবানীপুরে দুপক্ষই যখন এই গণনা কেন্দ্রে গিয়েছেন, দুপক্ষের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে যে নীতি অনুযায়ী, এবং সেখানে গণনা আংশিক বন্ধ ছিল। এবং আমি যদি কয়েকটা রেজাল্ট আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে যে রুদ্রনীল ঘোষ, যিনি গত নির্বাচনে ব্যাপক আলোচিত ছিলেন, তিনি একজন অভিনেতা, তিনি হেরেও গিয়েছিলেন। এবার কিন্তু শিবপুর থেকে তিনি বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হয়ে তিনি ঘোষণা দিয়েছেন জঞ্জাল মুক্ত, মূলত তৃণমূলকে ইঙ্গিত করে তিনি বলেছেন জঞ্জাল মুক্ত শিবপুর তিনি গড়বেন। এবং যেহেতু তিনি একজন হেভিওয়েট প্রার্থী, হয়তো মন্ত্রী, বিজেপি যদি সরকার গঠন করে আমরা হয়তো মন্ত্রিসভায় তাকে দেখতে পাবো। এরপর জয়ী হয়েছেন, আগের ঘন্টা আমরা বলেছিলাম যে নওশাদ সিদ্দিকী, তিনি হচ্ছেন আইএসএফ এবং বাম লেফটের সাথে একটা জোট তারা গড়েছিলেন। তারা হয়তো 2টি আসন পেতে পারেন, একটি আসন নিশ্চিত হয়ে গেছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকের ভাঙড় থেকে তিনি বিজয়ী হয়েছেন। এরপর বিজেপির আরেকজন হেভিওয়েট প্রার্থী হচ্ছে রূপা গাঙ্গুলি, তিনি একজন অভিনেত্রী ছিলেন, সোনারপুর দক্ষিণ থেকে তিনি বিজয়ী হয়েছেন। এরই মধ্যে তার ঘোষণা হয়ে গেছে, তিনি বিজয়ী হয়েছেন। আর এগিয়ে আছেন ব্যাপক ভালো ব্যবধানে হচ্ছে দিলীপ ঘোষ বিজেপির, তিনি আগের দফার অর্থাৎ 2021 সালের বিজেপির এই নির্বাচনী ক্যাম্পেইনের মূল মুখপাত্র ছিলেন। এবার শুভেন্দু অধিকারীকে সামনে নিয়ে আনা হয়েছে। তো দিলীপ ঘোষ তার আসনে তিনি খড়গপুর, সকাল থেকেই খড়গপুর এগিয়ে আছেন এবং সম্ভবত হয়তো সন্ধ্যার পর হয়তো আমরা রেজাল্ট হয়তো পেয়ে যাব। আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম, যে আমরা তো নির্বাচনের পর থেকেই বিভিন্ন বুথ ফেরত জরিপে দেখছিলাম যে বিজেপি আসলে জিতবে, ভারতীয় গণমাধ্যমগুলো তেমনটাই বলছিল, কিন্তু তারপর কোথাও গিয়ে একটা ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছিল যে এই বুথ ফেরত জরিপগুলো আসলে সঠিক নয়। গত 4-5 বছরে আমরা যেমনটা দেখেছি যে বুথ ফেরত জরিপে যেটা দেখানো হয়, চূড়ান্ত ফলাফলে একেবারে তার উল্টো চিত্র আসলে আমরা দেখতে পাই। তো এবারও আমরা তেমনটাই দেখব বলে ধারণা করছিলাম। আমরা ধরেই নিয়েছিলাম যে তৃণমূলেরই পশ্চিমবঙ্গে জয় হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে চিত্রটা উল্টে যাচ্ছে। এই যে এই পরিবর্তনটা আসলে কেন এবার এমনটা হচ্ছে বলে আপনার মনে? অনেকগুলো কারণ আছে, যেটা আগের ঘন্টাগুলোতে বলছিলাম যে প্রায় 90 লাখ ভোটার এবার ভোটাধিকার দিতে পারেনি, এবং এটা না দেওয়ার পরও 30 লাখ ভোটার, মানে ভোট এবার বেশি পড়েছে, অর্থাৎ 30 লাখ ভোটার ভোট দিয়েছেন বাড়তি। এবং এটার প্রধানতম কারণ হচ্ছে যে একটা ভয়ের সংস্কৃতি কাজ করেছে যে যদি ভোটার তালিকায় যদি নাম না থাকে, পরবর্তীতে হয়তো তাদের ভারতীয় নাগরিকত্ব থেকেও তাদেরকে ছাঁটাই করা হবে, অর্থাৎ তারা আর ভারতের নাগরিক থাকতে পারবেন না। তো এই জন্য দেখা গেছে ভারতের বিভিন্ন এলাকাতে যারা কাজের জন্য গিয়েছিলেন, তারা কিন্তু এই ভোটের কারণে তারা আসতে হয়েছে এবং তারা এখানে এসে ভোট দিয়েছেন। যেটা হচ্ছে যে আরেকটা যেটা বিষয়, এই যে 95-90 লাখ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, কিন্তু 7 লাখ ভোটার যাদের নাম, ঠিকানা, লিঙ্গ কোনো কিছুই প্রকাশ করা হয় নাই, তাদেরকে চমকৃতভাবে তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে, যেটা নিয়ে শুরু থেকেই বিরোধী দল বলতে বর্তমান কেন্দ্রীয় যে সরকার মোদির, সেই সরকারের বাইরে যারা, তারা কিন্তু এটা নিয়ে আপত্তি তুলেছিলেন যে কি কারণে। এবং আমরা যদি SIR এর ইস্যুটা যদি দেখি, ভারতের আইন অনুযায়ী SIR যেভাবে করা হয়েছে সেটা আসলে আইনের কোনো ভিত্তি আসলে নেই। এবং এই বিষয়ে কেন তাদের সুপ্রিম কোর্ট নিশ্চুপ, এবং ভারতের যে ইলেকশন কমিশন, যাকে সারা দক্ষিণ এশিয়ায় এক ধরনের
মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়, তারা কেন নিশ্চুপ, এটা নিয়ে একটা বিস্ময়কর অবস্থা তৈরি হয়েছে। এসআইআর মূলত কোনো একটা আসনে করার কথা ছিল, যেই আসনে হয়তো বড় ধরনের কোনো সংখ্যাতাত্ত্বিক পরিবর্তন বা কোনো ধরনের অনিয়ম হতে পারে সেরকম, কিন্তু পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যেভাবে এসআইআর করা হলো সেইটা দিয়ে 90 লাখ ভোটারকে ভোট দিতে দেওয়া হলো না, 27 লাখ ভোটারের শুনানিই হলো না, তাদের শুনানি আপিলে আটকে গেল। এমনকি ভোটের আগে আপনি যদি সংখ্যা দেখেন যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের, যে 1000-এর বেশি মানুষকে তারা প্রথম দফায়, 2 দফায় যে ভোট হয়েছে, প্রথম দফায় এইটার এই 1000-এর ভিতরে তৃণমূলের কর্মী, কাউন্সিলর, পঞ্চায়েত, তারপর হচ্ছে বিধায়ক, সাংসদ এরা ছিলেন, তাদেরকে আটকের একটা তালিকা করা হয়েছিল। দ্বিতীয় দফায় ছিলেন 350 জন। এমনকি এই তালিকার ভিতরে যারা নিরপেক্ষভাবে ভোট নিয়ে গবেষণা করেন, আইপ্যাকের প্রধানকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল, এবং যখন ভোটটা চলে গেল তাকে ছেড়ে দেওয়া হলো। এই যে পুরো বাহিনীকে, এমনকি এই ভোটের 2.5 লাখ আধা সামরিক বাহিনী দিয়ে পুরো ভোটের মাঠকে একদম মুড়ে দেওয়া হলো। সাধারণত যেসব এলাকাতে ভয়াবহ কারণ জঙ্গি হামলা হয় বা যুদ্ধ অবস্থা হয়, সুতরাং সেসব ক্ষেত্রে আমরা বিশেষ করে ভারতের সবচেয়ে বেশি আলোচিত ইস্যু হচ্ছে কাশ্মীরে আমরা এই ধরনের ব্যাপক আধা সামরিক বাহিনীর উপস্থিতি দেখি। ভারতের 5টি আধা সামরিক বাহিনীর সবগুলোকে এবারের এই ভোট ইস্যুতে আপনার মোতায়েন করা হয়েছিল। তো সেখানে একটা ভয়ের বার্তা ছিল, এবং শুভেন্দু কিন্তু আজকেও বারবার বলছিলেন যে বিজেপিকে ভোট দিয়েছে হিন্দুরা আর তৃণমূলকে ভোট দিয়েছে মুসলিমরা। সুতরাং বোঝাই যাচ্ছে ভোটের পর যদি বিজেপি সরকার গঠন করে তাহলে মুসলিমদের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে যেটা হয়েছে ব্যাপকভাবে মুসলিমদেরকে নানানভাবে হ্যারাসমেন্টের শিকার হওয়া, সেটার একটা সংখ্যা কিন্তু বড় ধরনের তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে ভিন্ন মতকে দমন করার যে ধরনের ভারতের পুরো ভারত জুড়ে যেখানে যেখানে বিজেপি ক্ষমতায়, ভিন্ন মতকে দমন করার জন্য রাষ্ট্রীয় সকল বাহিনী এবং বিজেপির কর্মীরা যেভাবে সরাসরি রাস্তায় নেমে আসে, সেটা কিন্তু হয়তো পশ্চিমবঙ্গে সেটা হইতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 3 দফায় মমতা বা তৃণমূল ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু ব্যাপকভাবে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেননি। সেক্ষেত্রে মানুষের একটা ক্ষোভ ছিল, কারণ পশ্চিমবঙ্গেও প্রায় 400 বছর ধরে বলা হয় তাকে ভারতের সবচেয়ে এগিয়ে থাকা একটা এলাকা, যেখানে বলা হয় যে আজকে যে এটা বলা হতো যে আজ যা ভাবছে বাংলা তা অনেক পরে ভাববে সারা ভারত। তো সেই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এক ধরনের বেকারত্বের একটা ছিল, এবং সর্বশেষ শিক্ষা একটা বড় ধরনের দুর্নীতি হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সেটা নিয়ে পশ্চিমবঙ্গ শাসক দল, যে বিদায়ী শাসক দল, তাদের বিরুদ্ধে বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে। তারপর একটি ধর্ষণ কাণ্ড নিয়ে বড় ধরনের এক ধরনের নাগরিক একটা বিক্ষোভ হয়েছে। তো সেই সব বিষয়গুলো কিন্তু হয়তো পেছন থেকে কাজ করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবসময় কেন্দ্রের সাথে এই আর্থিক বিষয় নিয়ে, যেহেতু এটা রাজ্য সরকার যেহেতু কেন্দ্রীয় সরকারের বিরোধী, সব ধরনের ক্ষেত্রে বারবার তারা বলছিলেন যে পরিমাণ অর্থ রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের পাওয়ার কথা ছিল সেটা কখনোই মোদির যে কেন্দ্রীয় শাসিত কেন্দ্রের যে দল তারা দিত না। আমি আবার আপনার কাছে ফেরত আসবো।